যদি তোমাকে কেউ বলে তোমার হাইট 6 ফুটের কম তাই তোমাকে মানুষ বলা হবে না, এটা শুনে কতটা তাজ্জব লাগছে বলুন। কিন্তু যদি আমি তোমাকে বলি হিমালয়ের থেকেও পুরনো পর্বতশ্রেণী আরাবল্লী রেঞ্জের কতটা অংশকে আরাবল্লী ধরা হবে আর কতটা অংশ মাইনিং মাফিয়া আর ল্যান্ড মাফিয়াদের হাতে তুলে দেওয়া হবে, তার জন্য ঠিক এমন আজব একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তাহলে কি তুমি একেবারে বিশ্বাস করবেই? আমার তো একবারে বিশ্বাসই হয়নি যে কোর্ট এ ধরনের ডেফিনেশন মেনে নিতেও পারে। কিন্তু এই আরাবল্লী রেঞ্জ আসলে কি? আর যদি মাইনিং মাফিয়া আর ল্যান্ড মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় তাহলে কী বা হবে? যদি বিল্ডিং বানাতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে বালি, মাটি, পাথর, কপার, জিঙ্ক, মার্বেল এসব তো কোথা না কোথা থেকে আনতেই হবে। তাহলে আরাবল্লী থেকেই নিয়ে নাও, কী বা আসে যায়? কিন্তু না, এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা খুবই বড় ব্যাপার। মাইনিং মাফিয়া আর ল্যান্ড মাফিয়াদের পরবর্তী শিকার এখন আরাবল্লী রেঞ্জ। দেখো, আরাবল্লী রেঞ্জ একটা পর্বতমালা এবং সেটা খুব প্রাচীন পর্বতমালা, যা ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এটা বিশ্বের সবচেয়ে পুরনো পাহাড়গুলোর মধ্যে একটা। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী এটি। হিমালয়ের থেকেও এর বয়স অনেক বেশি। কোটি কোটি বছর আগে এই পাহাড়গুলো খুব উঁচু ছিল, কিন্তু সময়ের সাথে বৃষ্টি আর বাতাসে ক্ষয় হয়ে এরা ছোট হয়ে গেছে। এই রেঞ্জ মূলত ভারতের 4টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। গুজরাট থেকে শুরু হয়ে রাজস্থানে ঢুকে তারপর হরিয়ানায় প্রবেশ করে শেষে দিল্লির রাইসিনা হিলসে গিয়ে শেষ হয়েছে। দিল্লিতে রাষ্ট্রপতি ভবন আর জেএনইউ আরাবল্লী রেঞ্জেরই এক্সটেন্ডেড অংশের উপর তৈরি। জয়পুরের জয়গড়, আমের নহরগড় দুর্গ এবং ভারতের সবচেয়ে বড় দুর্গ চিত্তরগড়, এগুলি সবই আরাবল্লী পাহাড়ের অংশের ওপরই অবস্থিত। তুমি যদি কখনো মাউন্ট আবু ঘুরতে গিয়ে থাকো তাহলে গুরু শিখর নামের জায়গাটায় নিশ্চয়ই গিয়েছো। এই গুরু শিখর আরাবল্লীর সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা 1722 মিটার। গুজরাট থেকে দিল্লি পর্যন্ত এই রেঞ্জের দৈর্ঘ্য প্রায় 692 কিলোমিটার। এখন সমস্যাটা বোঝো, সমস্যাটা কী? সমস্যাটা হলো সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালার একটা নতুন ডেফিনেশন গ্রহণ করেছে। এই নতুন ডেফিনেশনের দুটো অংশ, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজেন্টাল। ভার্টিক্যাল পার্টে ডেফিনেশন দেওয়া হয়েছে কোনো পাহাড় যদি তার আশেপাশের জমি থেকে কমপক্ষে 100 মিটার উঁচু হয় তবেই তাকে আরাবল্লী ধরা হবে। মানে যদি কোনো পাহাড় 99 মিটার বা তার কম উঁচু হয় তাহলে ওটা আরাবল্লী হিসাবে ধরা হবে না। আর যদি আরাবল্লী হিসাবে ধরা না হয় তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। আর যদি ফরেস্ট অ্যাক্ট প্রযোজ্য না হয় তাহলে সুরক্ষা শেষ। ফলে বিল্ডার আর মাইনিং মাফিয়াদের জন্য সেই পাহাড় কেটে ব্যবহার করার রাস্তা খুলে যাবে। একইভাবে হরাইজেন্টাল ডেফিনেশনে বলেছে যদি 2 বা তার বেশি আরাবল্লী পাহাড় একে অপরের থেকে 500 মিটার দূরে থাকে তবে সেগুলোর একসাথে আরাবল্লী রেঞ্জ ধরা হবে না। যদি দূরত্ব 500 মিটারের বেশি হয় তাহলে সেগুলো আলাদা আলাদা হিসাবে গণ্য হবে। অর্থাৎ আবারও সমস্যা হলো এই নতুন নিয়মে 90% ছোট পাহাড়কে সুরক্ষার বাইরে ঠেলে দেবে। পরিবেশবিদরা বলছেন এই নতুন নিয়মের ফলে মাইনিংয়ের রাস্তা আরও খুলে যাবে। এখন আসল সমস্যাটা হলো আরাবল্লী রেঞ্জের মাত্র 8.7% পাহাড়ই 100 মিটারের বেশি উঁচু, বাকি সব প্রায় 100 মিটারের নিচে। সংখ্যা দিয়ে বললে আরাবল্লী মাউন্টেন রেঞ্জের মোট 1281টি পাহাড়ের মধ্যে 1133টি পাহাড়ই 100 মিটারের রুল কোয়ালিফাই করতে পারবে না। শুধু 1048টি পাহাড়ই এই রুলে পড়বে, আর এগুলোই আরাবল্লী পাহাড় হিসাবে গণ্য হবে। তাহলে এর সামনে কি দাঁড়ালো? আরাবল্লীর 91.3% পাহাড় এখন বিপদের মুখে। বিপদ হলো ল্যান্ড মাফিয়াদের বিপদ, মাইনিং মাফিয়াদের বিপদ, হাজার হাজার গাছ কেটে ফেলার বিপদ। কারণ একটু নিজে ভেবে দেখো, আজ আরাবল্লী রেঞ্জ যেমন দেখায় যদি এর 90%-এর বেশি পাহাড় কেটে ফেলা হয় তাহলে আরাবল্লী আর এমন থাকবে না। আর নতুন ডেফিনেশনের কারণে যদি আরাবল্লী এমন অবস্থায় পৌঁছায় তাহলে আমাদের দেশে এমন কিছু বড় সমস্যা তৈরি হবে যেগুলো মিলিয়ে এক বিশাল ইকোলজিক্যাল ডিজাস্টার হয়ে দাঁড়াবে। প্রথম ও দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হলো থর মরুভূমি, যাকে দ্য গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট বলা হয়, যেটা বালির একটা স্তূপ নয়, এটা একটা বিশাল শুষ্ক এলাকা যা রাজস্থানের পশ্চিম দিক জয়সালমীর, বাড়মের ও বিকানার থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে আছে। ম্যাপে দেখো, বাঁদিকে পাকিস্তান, মাঝখানে থর আর ডান দিকে আরাবল্লীর দেওয়াল, আর এই দেওয়ালের আড়ালে বসে আছে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। এখন আসল কথা বুঝতে হবে, মরুভূমি কোনো জায়গা নয়, এটা একটা অবস্থা। আর এই অবস্থা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সামনে এগোই।
থর মরুভূমি অঞ্চলে প্রচণ্ড পশ্চিমী হাওয়া বয়ে চলে, যা লাখ লাখ টন বালি উড়িয়ে নিয়ে যায়। এই বালির কণা নিজের পায়ে চলে আসে না, হাওয়ার সাথেই ভেসে বেড়ায়। আর যদি এগুলো আটকানোর মতো কিছু না থাকে, তাহলে এগুলো উর্বর জমির উপরে জমা হতে শুরু করবে। যখন উর্বর জমির ওপরে বালির স্তর জমা হয়ে যাবে, তখন সেই জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে। শুধু তাই নয়, মরুভূমি আশেপাশের বাতাসকেও শুষ্ক করে তোলে। গরম বাতাস চারপাশের সবুজ জমির আর্দ্রতা শুষে নেয়, আর সেগুলো শুকিয়ে যেতে থাকে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডিজার্টিফিকেশন। আর যদি আরাবল্লী রেঞ্জের 90% পাহাড় কেটে ফেলা হয়, তাহলে তুমি দিল্লি ও তার আশেপাশের এলাকাকে ডিজার্টিফিকেশন থেকে বাঁচাতে পারবে না। ডেজার্ট একেবারে ক্যান্সারের মতো ছড়ায়। আরাবল্লী পাহাড় যদি না থাকে, তাহলে থর মরুভূমির বালিকণা আটকানোতেও কেউ পারবে না। সেই বালি সরাসরি গুরগাঁও, ফরিদাবাদ, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশের উপর ঝরতে শুরু করবে। তোমার পার্ক, কৃষিজমি ও গার্ডেনের মাটির উপর বালির আস্তরণ জমবে। কয়েক বছরের মধ্যেই সেখানে কিছু ভালোভাবে আর জন্মাবে না। আর যে গরম লু বাতাস চলে, সেটা আরও বেশি মারাত্মক ও ভয়াবহ হয়ে উঠবে। কারণ মাঝখানের শীতল বনভূমি তো তুমি আগেই মাইনিং মাফিয়াদের হাতে তুলে দিচ্ছ। মানে পরিষ্কার আরাবল্লী যদি শেষ হয়ে যায়, তাহলে থর মরুভূমি ধীরে ধীরে দিল্লি এনসিআরের দিকে শিফট হতে শুরু করবে। আর কয়েক দশকের মধ্যে দিল্লির আবহাওয়া অনেকটা জয়সালমীরের মতো শুকনো হয়ে যাবে। দ্বিতীয় বড় সমস্যা, ওয়াইল্ড লাইফ করিডর ভেঙে যাওয়া। আমরা এই বিষয়টা একদিক থেকে দেখছি, আরাবল্লী না থাকলে মানুষের কি হবে, কিন্তু কখনো ভাবছি আরাবল্লী না থাকলে বন্যপ্রাণীদের কি হবে। মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা মাইনিং আর পলিউশন দেখছি, কিন্তু প্রাণীদের দৃষ্টিকোণ থেকে কেন দেখছি না? আরাবল্লীর 90% পাহাড় কেটে ফেললে আমরা আসলে কত প্রাণীর ঘর আর চলাচলের রাস্তা ধ্বংস করে ফেলবো। গুজরাট থেকে রাজস্থান, সেখান থেকে হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই আরাবল্লী রেঞ্জ। এটা তো আসলে প্রাণীদের একটা করিডোর, চলাফেরা করার রাস্তা, বাসস্থানের রাস্তা। এখন মূল কথা হলো, বাঘ আর চিতাবাঘ এক জায়গায় সারা জীবন থাকে না। বড় হওয়ার পর তারা নতুন এলাকা আর নতুন সঙ্গীর খোঁজে বেরোয়। আর যদি আরাবল্লী মাঝখান থেকে ভেঙে যায় এই নতুন 100 মিটার রুলের কারণে, তখন মাইনিং শুরু হবে। বন্যপ্রাণীদের জন্য তৈরি করা সেই ন্যাচারাল করিডর শেষ হয়ে যাবে। এর ফলে কি হবে? প্রাণীরা নিজেরাই জঙ্গলের মধ্যে বন্দী হয়ে পড়বে। এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে যেতে পারবে না। এখন বাধ্য হয়ে কি হবে? এক জঙ্গলে বেঁচে থাকা 10 থেকে 15টা বাঘ তারা নিজেদের মধ্যে প্রজনন করবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনব্রিডিং। এখান থেকেই শুরু হবে আসল ফ্যাকচুয়াল সমস্যা। যখন কাছের আত্মীয়দের মধ্যে ব্রিডিং হয়, তখন তাদের ডিএনএ দুর্বল হতে থাকে। ডিএনএর ভেতরে লুকিয়ে থাকা খারাপ জিনগুলো প্রকাশ পেয়ে যায়। আর এখান থেকে শুরু হয় আর একটা বড় সমস্যা, জেনেটিক ডেড এন্ড। এই ইনব্রিডিংয়ের কারণে ভবিষ্যৎ প্রজন্মে 3টি সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। প্রথম সমস্যা, দুর্বল ইমিউনিটি। মানে নতুন বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম খুব দুর্বল হবে। ধরো জঙ্গলে কুকুর থেকে ছড়ানো ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস এলো। স্বাভাবিক টাইগার এটা সহ্য করতে পারলেও ইনব্রিড টাইগার খুব দ্রুত মারা যাবে। একটা ছোট রোগ পুরো পপুলেশন শেষ করে দিতে পারে। দ্বিতীয় সমস্যা, রিপ্রোডাক্টিভ ফেলিওর। মানে বাচ্চা হওয়া বন্ধ হয়ে যাবে। বৈজ্ঞানিক গবেষণা বলে ইনব্রিডিংয়ের ফলে স্পার্ম কাউন্ট কমে যায় এবং প্রজনন ক্ষমতা নষ্ট হতে থাকে। অনেক সময় বাচ্চা জন্মালেও তারা অন্ধ, পঙ্গু ও হৃদরোগে সমস্যা নিয়ে জন্মাবে। তৃতীয় সমস্যা, দ্য ওয়াকিং ডেড। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় এক্সটেনশন ভার্টিক্স। প্রাণীগুলো বাইরে থেকে জীবিত হাঁটাচলা করছে এমন মনে হবে, কিন্তু জেনেটিক লেভেলের দিকে তারা একেবারে জীবন্ত লাশে পরিণত হবে। ভবিষ্যতে টিকে থাকার মতো ভালো ডিএনএ তাদের মধ্যে কিছু থাকবে না। এখন এদিকে তুমি বলছো প্রাণী মারা বেআইনি, তাদের বাঁচার অধিকারও আছে। আর অন্যদিকে তাদের বাড়ি আর চলাচলের পথ তুমি তুলে দিচ্ছ মাইনিং মাফিয়াদের হাতে। যদি আরাবল্লী রেঞ্জের 90% কেটে ফেলা হয়, তাহলে তৃতীয় সবচেয়ে বড় সমস্যা হবে জল। দেখো, আরাবল্লী বৃষ্টির জলকে বন্ধু বা অতিথির মতো দেখে। এটা স্পঞ্জের মতো কাজ করে। এর মাটিতে হাজার হাজার ফাটল আছে। বৃষ্টি হলে আরাবল্লী সেই জল ধরে রাখে আর ধীরে ধীরে মাটির নিচে পাঠিয়ে দেয়। এতে প্রাকৃতিক জলাধার ভরে যায়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। কিন্তু যদি পাহাড় কেটে সেখানে শহর বানানো হয়, তাহলে এই সিস্টেমটাই তো শেষ হয়ে যাবে। এই 100 মিটার হাইট রুলের কারণে কত বড় ওয়াটার ক্রাইসিস আসবে, সেটা হালকাভাবে নেওয়া মারাত্মক ভুল। চতুর্থ বড় সমস্যা হবে দিল্লি এনসিআরে ভয়াবহ দূষণ। দিল্লির বর্তমান এয়ার পলিউশনের অবস্থা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, কিন্তু আজকের অবস্থার থেকেও পরিস্থিতি আরও খারাপ হবে যদি আরাবল্লী রেঞ্জের 90% পাহাড়ের সুরক্ষা তুলে দেওয়া হয়।
আরাবল্লীর জঙ্গল ভেজা কাপড়ের মতো কাজ করে। বাতাসে উড়তে থাকা ধুলো আর ডাস্ট পার্টিকেল গাছের পাতায় আটকে যায়, ফলে বাতাস পরিষ্কার হয়ে এগিয়ে যায়। কিন্তু পাহাড় কেটে কংক্রিটের বিল্ডিং বানালে সেগুলো প্লাস্টিকের মতো হবে, ধুলো আটকাবে না, বরং ধাক্কা খেয়ে আবার বাতাসে ফিরে আসবে। ফলস্বরূপ যে ধুলো আগে পাহাড় শুষে নিত সেটা সরাসরি তোমার ফুসফুসে ঢুকবে। এর সঙ্গে থর মরুভূমির প্রভাবও ভুলে গেলে চলবে না। দিল্লির দূষণের একটা বড় অংশই ধুলো থেকে আসে। রাজস্থান থেকে আসা বালুময় ঝড়কে আরাবল্লী রেঞ্জ একটা উঁচু দেয়ালের মতো আটকে রাখে। কিন্তু 100 মিটারের নিচে 90% পাহাড় কেটে দিলে এই দেওয়াল ভেঙে যাবে। তখন বালিঝড় সরাসরি দিল্লি, গুরগাঁও আর নয়ডায় ঢুকে পড়বে। দূষণ বহুগুণ বাড়বে। এছাড়াও আরও অসংখ্য সমস্যা হবে। বন সূর্যের তাপ শোষণ করে। বন কেটে কংক্রিট হলে এলাকা হিট আইল্যান্ডে পরিণত হবে। তাপমাত্রা স্থায়ীভাবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমরা পৌঁছে যাব পার্মানেন্ট ইকোলজিক্যাল পয়েন্ট অফ নো রিটার্নে। আরাবল্লী পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাহাড়গুলির একটি, হিমালয়ের থেকেও পুরনো। একবার কেটে ফেললে পৃথিবীর কোনো প্রযুক্তি নেই এই 250 কোটি বছরের পাহাড় ফিরিয়ে নিয়ে আসতে পারবে। প্রশ্ন হলো, এইসব ক্ষতি যখন আমাদের মতো সাধারণ মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন যারা আরাবল্লী কাটার সিদ্ধান্ত নিচ্ছে তারা এই ক্ষতিগুলো দেখতে পাচ্ছে না কেন? তাদের তো বিশেষজ্ঞ আছে, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট আছে, আমাদের চেয়ে অনেক বেশি তথ্য আছে। তবু তারা কেন আরাবল্লীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে? আরও বড় প্রশ্ন, হঠাৎ করে আরাবল্লীর নতুন সংজ্ঞার দরকার পড়ল কেন? বিষয়টা হঠাৎ হলেও সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে অনেক পুরনো মামলা আছে। এটা প্রায় 30 থেকে 40 বছরের পুরনো। 1980 থেকে 90-এর দশকে হরিয়ানা ও রাজস্থানে এক ধরনের গোল্ড রাশ শুরু হয়েছিল। তবে এখানে গোল্ড মানে সোনা নয়, পাথরের জন্যই লড়াই চলছিল। এক প্রকার পাথর রাশ। রিয়েল এস্টেটের কারণে বিল্ডিং তৈরির জন্য পাথরের চাহিদা বেড়ে যায়। বিল্ডার ও রাজনীতিবিদদের নজরে পড়ে আরাবল্লীর পোর্ট। ফলাফল ভয়াবহ অবৈধ খনন। শুধু গাছ কাটা নয়, পুরো পাহাড়ই উধাও হতে থাকে। আরাবল্লী যেহেতু গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, তাই প্রতিটি রাজ্য নিজেদের সুবিধা মতো সংজ্ঞা বদলাতে থাকে। যখন প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয় তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। এখান থেকে শুরু হয় আরাবল্লী আসলে কোথায় এবং কিভাবে সংজ্ঞায়িত হবে সেই লড়াই। পরবর্তী বছরগুলোতে একের পর এক মামলা, পাহাড় ধ্বংস এবং আদালতের হস্তক্ষেপ চলতে থাকে। 1992 সালে সরকার আরাবল্লীকে ইকোলজিক্যাল সেন্সিটিভ ঘোষণা করে। 1996 সালে সুপ্রিম কোর্ট খননের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। 2002 সালে অবৈধ খননের ফলে ভূগর্ভস্থ জল দূষণের প্রমাণ পাওয়ার আরও কঠিন ব্যবস্থা নেওয়া হয়। এমনকি কিছু এলাকায় সম্পূর্ণ খনন নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার খেলাটা আলাদা। সুপ্রিম কোর্ট একক সংজ্ঞা চেয়েছিলেন। সেই অনুযায়ী একটা কমিটি প্রস্তাব দেয় শুধু 100 মিটার বা তার বেশি উচ্চতার পাহাড়কেই আরাবল্লীর অংশ ধরা হবে। এই নিয়মে আরাবল্লীর 90% পাহাড় সুরক্ষার বাইরে চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হলো, উচ্চতা মাপা হবে আশেপাশের জমি থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়। অথচ আশেপাশের জমির কোনো নির্দিষ্ট সংজ্ঞাই নেই। ফলে এখানে বিশাল কারচুপির সুযোগ থেকে যায়। চাইলে আশেপাশের জমিতে মাটি ফেলে ভরাট করে পাহাড়ের উচ্চতা কাগজে কলমে কম দেখানো যাবে। যদিও আপাতত নতুন খনন লাইসেন্সে নিষেধাজ্ঞা আছে, তা শুধু অস্থায়ী। যতদিন না MPSM তৈরি হচ্ছে। পরিবেশবিদদের আশঙ্কা, ভবিষ্যতে এই প্ল্যান ধীরে ধীরে শিথিল করে আবার খননের দরজা খুলে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। এমন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।